Welcome to Swagata's Way of Knowledge. নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে যে চ্যাপ্টারটা বা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর জনন। তাহলে শুরু করা যাক। জনন, প্রথমে জননের যেটা দিয়ে শুরু করব সেটা আমরা জানতে চাই যে জনন কাকে বলে বা জননের সংজ্ঞা। জনন কাকে বলছে না, জনন হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া। তাহলে যে জৈবিক প্রক্রিয়ায় পরিণত জীব তার নিজ সত্তা বিশিষ্ট ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখে, প্রজাতির অস্তিত্ব বজায় রাখে ও সংখ্যা বৃদ্ধি করে, তাকে বলা হচ্ছে জনন। অর্থাৎ এটা থেকে আমরা কি বলতে পারি না, অবশ্যই পরিণত জীবই জননে সক্ষম হবে। আর নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট মানে কি না, যে অপত্য সৃষ্টি হবে তাকে নিজের মতনই হবে, অর্থাৎ যে অপত্য হবে তাকে দেখতে একই রকম হবে বা তাদের আকৃতি একই রকম হতে হবে, আর নিজের প্রজাতির ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখবে। অর্থাৎ আমি মানুষ বা গরু বা যে কোনো ফুল, তারা কি করছে জননের মাধ্যমে নিজের যে প্রজাতি সে প্রজাতির কি করছে না ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখছে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখছে। এই প্রজাতির অস্তিত্ব মানে কি, ধরো যদি বংশবৃদ্ধি না হয় বা জনন না হয় তাহলে কি হবে, সেই প্রজাতিটা বর্তমান থাকবে না বা এক্সিস্ট করবে না। তাই জন্য কি করছে না, প্রজাতির অস্তিত্বকে বজায় রাখছে এবং সংখ্যা বৃদ্ধি করছে। যদি জনন না হতো, তার যদি নতুন ধরো একটা গাছ থেকে একটা গাছ যদি না সৃষ্টি হতো, তাহলে কি হতো, ধীরে ধীরে ওই গাছটা অবলুপ্ত হয়ে যেত। ফলে কি করছে না, সংখ্যা বৃদ্ধি করছে এবং প্রজাতির অস্তিত্বকে বজায় রাখছে। তাহলে এটাকেই বলা হচ্ছে জনন। তাহলে জনন কি, জনন হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া। কার থেকে হচ্ছে না, পরিণত জীব থেকে হচ্ছে। কি হচ্ছে না, পরিণত জীব কি করছে, নিজের সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করছে। অপত্য জীব সৃষ্টি করে কি করছে না, নিজের যে প্রজাতির ধারাবাহিকতাটা সেটা অক্ষুণ্ণ রাখছে এবং প্রজাতির অস্তিত্বকে বজায় রেখে সংখ্যা বৃদ্ধি করে। এই যে এটার মাধ্যমে বা একেই বলা হচ্ছে জনন। এবার যদি আমরা জানতে চাই যে জননের বৈশিষ্ট্য বা জননের গুরুত্ব কি, তাহলে আমরা এই সংজ্ঞাটা যদি আমাদের ভালো করে মনে থাকে, তাহলে আমরা এই সংজ্ঞা থেকে সহজেই আমরা তার বৈশিষ্ট্য বা গুরুত্বগুলো জানতে পারবো। তাহলে এরপরে কি আসছি, এরপরে আসছি যে জননের গুরুত্ব বা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা উদ্দেশ্য কি, বৈশিষ্ট্য বা উদ্দেশ্য হচ্ছে না প্রজাতির ধারাবাহিকতাকে বজায় রাখা। তাহলে প্রথম পয়েন্টের অর্থ কি না, না যে জনিত্র জীব তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অপত্যে সঞ্চারিত হচ্ছে বা অপত্যে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, প্রজাতির একটা ধারাবাহিকতা বজায় থাকছে। দ্বিতীয় কি না, জীবের অস্তিত্ব রক্ষা করা। ধরো যদি বংশবৃদ্ধি না হয় তাহলে জীবের অস্তিত্ব রক্ষা হবে না। ধরো গোলাপ গাছ, তাহলে একটা গোলাপ গাছ থেকে যদি আর একটা গোলাপ গাছ না তৈরি হয় বা না সৃষ্টি হয়, তাহলে কি হবে না, যে প্রথমে যে গোলাপ গাছটা বা যেটা ওটা জনিত্রী গোলাপ গাছ, সেটা কি হচ্ছে, সেটা যদি মারা যায় তাহলে তারপরে তার থেকে তো কোনো যদি অপত্য না থাকে তাহলে কি হবে না, তার অস্তিত্বই বজায় থাকবে না। সুতরাং অস্তিত্ব বজায় করার জন্য জনন হচ্ছে দরকার। নেক্সট হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি মানে একই ব্যাপার না, যখন একটা জীব থেকে একটা জীব সৃষ্টি না হবে তাহলে তার বংশবৃদ্ধি হবে না, ফলে জীবটা আস্তে আস্তে কি হবে, অবলুপ্ত হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে প্রকরণ বা অভিব্যক্তি। এই প্রকরণ বা অভিব্যক্তিটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রকরণ বা অভিব্যক্তি কি হয় না, আমরা জানি জননের ফলে দুটো ভিন্ন জেনেটিক পদার্থের মিশ্রণ ঘটছে। এই মিশ্রণ ঘটার ফলে কি হচ্ছে না, ভেদ বা প্রকরণ সৃষ্টি হচ্ছে। এই ভেদ বা প্রকরণের ফলে যে অপত্যে যে নতুন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বা এর ফলে কি হয় না, তারা অভিযোজিত পরিবেশে বা নতুন পরিবেশে তারা নিজেদেরকে সহজে মানিয়ে নিতে পারে। এটাকে বলা হচ্ছে প্রকরণ বা অভিব্যক্তি। আর একটা হচ্ছে পরিব্যক্তি। পরিব্যক্তি কি হয় না, যখন কোনো জনিত্র থেকে অপত্যের জেনেটিক মেটেরিয়াল বা রাসায়নিক গঠনে যখন সঞ্চার হচ্ছে, তখন কি হচ্ছে, অনেক সময় সজ্জা বা বিন্যাস বা সংখ্যার কিছু তারতম্য হয়ে যেতে পারে। এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যে সব ক্ষেত্রেই হবে, হয়ে যেতে পারে। এর ফলে কি হয়, তখন নতুন এক প্রজাতি বা সৃষ্টি হতে পারে। তাহলে যেটা আমাদের নতুন প্রজাতির সৃষ্টির ক্ষেত্রে খুবই দরকার। তাহলে এই প্রকরণ অভিব্যক্তি আর পরিব্যক্তি এই দুটো ভীষণই ইম্পর্টেন্ট জননের একটা বৈশিষ্ট্য হিসেবে। আর একটা হচ্ছে ভারসাম্য রক্ষা। ভারসাম্য রক্ষাটা কি না, যদি অপত্য জীব সৃষ্টি না হয়
তাহলে একটা সময়ের পর যে একটা জীবের নিশ্চয়ই তার শেষ আসছে, তাহলে যদি তার থেকে যদি নতুন জীব সৃষ্টি না হয় তাহলে কি হবে, তাদের ভারসাম্য রক্ষা হবে না। অর্থাৎ একটা প্রজাতি দেখবো কি, একটা প্রজাতি যদি না তৈরি হয় বা না একটা যদি অপত্য প্রজাতির না সৃষ্টি হয়, তাহলে কি হবে না একটা প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। কেন না, আমরা জানি যে আমাদের প্রকৃতিতে প্রত্যেকটা জীবের আলাদা আলাদা করে একটা পরিবেশে তার অবশ্যই গুরুত্ব আছে। সুতরাং একটা প্রজাতি যদি বিলুপ্ত হয় তাহলে অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের জননে তাহলে কি কি উদ্দেশ্য, একটা হচ্ছে প্রজাতির ধারাবাহিকতা বজায় থাকে, জীবের অস্তিত্ব রক্ষা হয়, বংশবৃদ্ধি হয়, প্রকরণ বা অভিব্যক্তি হচ্ছে, পরিব্যক্তি হচ্ছে, আর ভারসাম্য রক্ষা হচ্ছে। এখন আমরা যেটা করব সে তাকে বলা হচ্ছে যে জননের প্রকারভেদ। অর্থাৎ জননের প্রকারভেদ কি না, অর্থাৎ জনন ক ভাগে ভাগ করা হচ্ছে। জনন সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা আসছি যে জনন কয় প্রকার, অর্থাৎ জননের প্রকারভেদগুলো কি কি। তাহলে প্রথমে আমরা যে প্রকারভেদে আসছি বা জননে যে চার ধরনের যে জনন হতে পারে, তার প্রথম ভাগটা হচ্ছে যৌন জনন। যৌন জননের পর যে দ্বিতীয় ভাগটা আসছে সেটা হচ্ছে অযৌন জনন। অযৌনর পরে তৃতীয় ভাগ হচ্ছে অঙ্গজ জনন, এবং চতুর্থ যে ভাগ সে তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। তাহলে আমরা এই 4টে ভাগের পর আস্তে আস্তে দেখে নিই কোনটা কাকে বলে। প্রথমেই আসছি যৌন জননের ক্ষেত্রে। যৌন জনন কাকে বলছে না, যৌন জনন হচ্ছে যখন দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলনের ফলে অপত্য কোষ সৃষ্টি হয় বা অপত্য জীব সৃষ্টি হয়, তখন তাকে বলা হচ্ছে যৌন জনন। অর্থাৎ দুটি ভিন্নধর্মী গ্যামেট কথার অর্থ কি? ভিন্নধর্মী কথার অর্থ হচ্ছে একটা পুংগ্যামেট ও একটা স্ত্রী গ্যামেট। এই দুই ভিন্নধর্মী গ্যামেটের মিলনের ফলে যখন অপত্যের সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে কি না যৌন জনন। উদাহরণ কি না, উন্নত উদ্ভিদ বা উন্নত প্রাণীর দেহে আমরা সাধারণত এই যৌন জনন দেখে থাকি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন কি? অযৌন জনন হচ্ছে যখন রেণু উৎপাদন বা কোষ বিভাজনের মাধ্যমে যখন জনন সম্পন্ন হয় তখন তাকে বলা হচ্ছে অযৌন জনন। অর্থাৎ এক্ষেত্রে কোনো গ্যামেট উৎপন্ন হয় না, রেণু উৎপাদন হয় বা কোষ বিভাজন হয়, যখন অপত্য সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে অযৌন জনন। যেমন মিউকর, হাইড্রা প্রভৃতির দেহে আমরা এই প্রকার জনন অর্থাৎ আমরা অযৌন জনন দেখতে পাই। এবার হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন কি না, অঙ্গজ জনন সাধারণত দেখতে পাওয়া যায় উদ্ভিদের দেহে। কীরকম না, উদ্ভিদের কোনো অংশ অর্থাৎ মূল হোক, কাণ্ড হোক, পাতা হোক, সেটি উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন একটি অপত্যের সৃষ্টি করছে তখন তাকে আমরা বলে থাকি যে অঙ্গজ জনন। যেমন কি হতে পারে, ধরো একটা পাথরকুচি গাছ, পাথরকুচি গাছের পাতা থেকে পাতার উপরে একটা পাতা সৃষ্টি হয়, সেটা বিচ্ছিন্ন হয় একটা অপত্যের সৃষ্টি হয়। যেমন গোলাপেরও আমরা এরমভাবে অঙ্গজ জনন দেখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন শুধু কী হয়, অঙ্গজ জনন শুধুমাত্র আমরা উদ্ভিদের দেহে দেখতে পাই। তৃতীয় পরে যেটা আসছে সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পিটা কাকে বলে? পার্থেনোকার্পি হচ্ছে অনিষিক্ত ডিম্বাণু থেকে যখন কোনো অপত্যের সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। অর্থাৎ এখানে কোনো পুংগ্যামেট স্ত্রীগ্যামেটকে নিষিক্ত করে না, অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকে যখন অপত্যের সৃষ্টি হয় তখন তাকে পার্থেনোকার্পি বলা হয়ে থাকে। এখানে আমরা এই পার্থেনোকার্পিটা কাদের মধ্যে দেখতে পাই না, পার্থেনোকার্পি সাধারণত দেখা যায় বোলতা, মৌমাছি, এই সমস্ত প্রাণীতে আমরা দেখতে পেয়ে থাকি। অর্থাৎ এদের কি হয়, এদের ডিম্বাণুটা অনিষিক্তই থেকে যায়। ঠিক আছে, এদের ডিম্বাণুটা নিষিক্ত হয় না। এইটা হচ্ছে জননের প্রকারভেদ। এছাড়া জননের আরও কিছু টার্ম বা শব্দ আমাদের জানতে হবে, কেননা যে শব্দগুলো বারবার জনন পড়ার সময় আসবে। সুতরাং চলো আমরা সেই শব্দগুলো সম্পর্কে পরিচিত হই। সেই শব্দগুলো আমরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গ্যামেট। গ্যামেট কাকে বলে? গ্যামেট হচ্ছে না জননের যে একক, জননের একককেই আমরা বলছি গ্যামেট। বা আরেকভাবে আমরা বলতে পারি যে লিঙ্গ বা প্রজনন কোষ, লিঙ্গ বা প্রজনন কোষকেও আমরা বলতে পারি গ্যামেট। এই গ্যামেট সাধারণত দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পুংগ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। অর্থাৎ গ্যামেট সবসময় বিপরীতধর্মী হয়, একটা পুংগ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট।
আরেকবার কি বলতে পারি না, যখন কোনো গ্যামেট থেকে অপত্য সৃষ্টি হয়, অপত্য সৃষ্টির সময় যে রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় অপত্যে, তার অর্ধেক পরিমাণ রাসায়নিক উপাদান এই গ্যামেটে বর্তমান থাকে। তাহলে আমরা বলতে পারি যে দু প্রকার গ্যামেট, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট। এই গ্যামেট হচ্ছে জননের একক। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জাইগোট। জাইগোট কাকে বলছে? জাইগোট হচ্ছে যখন প্রথম ডিপ্লয়েড কোষ কি না, পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনের ফলে যে প্রথম ডিপ্লয়েড কোষটি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে জাইগোট। অর্থাৎ জাইগোটকে আমরা ভ্রূণও বলতে পারি। অর্থাৎ এর জাইগোটের মধ্যে আমাদের দু প্রকারের রাসায়নিক বৈশিষ্ট্য বর্তমান থাকে। এরপর হচ্ছে নিষেক। নিষেক কাকে বলে না, পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট এই দুটো গ্যামেটের যে মিলন পদ্ধতি বা মিলনের যে পদ্ধতি, সেই মিলন পদ্ধতিটিকে বলা হচ্ছে নিষেক। তাহলে আমরা কী কী জানতে পারলাম? গ্যামেট, জাইগোট আর নিষেক। তাহলে এই তিনটে শব্দ কিন্তু বারবার আমাদের এইখানে আসবে। এবার আমরা যদি একটা সহজে দেখতে পারি, দেখবো কি না, আমরা দুটো বিপরীতধর্মী জানি, গ্যামেট সাধারণত দুটো বিপরীতধর্মী হয়, একটি পুংগ্যামেট হচ্ছে আর একটি স্ত্রীগ্যামেট হয়। এই পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের যে মিলন পদ্ধতি, এই মিলন পদ্ধতিটা হচ্ছে নিষেক। আর এই মিলন পদ্ধতির ফলে যে প্রথম ডিপ্লয়েড কোষ উৎপন্ন হচ্ছে, সেই প্রথম ডিপ্লয়েড কোষটি হচ্ছে জাইগোট। তার মানে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনের যে পদ্ধতি সেটা হচ্ছে নিষেক, আর এই নিষেকের ফলে যে প্রথম ডিপ্লয়েড কোষটি তৈরি হচ্ছে, সেই ডিপ্লয়েড কোষটি হচ্ছে জাইগোট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট, এই পুংগ্যামেট স্ত্রীগ্যামেট মিওসিস পদ্ধতিতে উৎপন্ন হয়ে থাকে বা উৎপাদিত হয়। তাই মিওসিস পদ্ধতি কখন দেখতে পাই না, যখন পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট তৈরি হয় তখন তাকে মিওসিস পদ্ধতিতে হয়। তাহলে এইগুলো। Thanks for watching. Don't forget to like, share and subscribe.